জেএসসি ও জেডিসি পরীক্ষা 9টি বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থী প্রায় 24,13,000। সিলেটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি। ভর্তি বাতিল কিংবা সেমিস্টার ড্রপের আতঙ্কে নিশ্চুপ শিক্ষার্থীরা। রাজধানীতে ট্রেড লাইসেন্স করাতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ। জড়িত সিটি কর্পোরেশনের একটি অসাধু চক্র, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মেয়রের। পদ্মা সেতুর সংযোগ সড়কের সুবিধা পেতে কাওড়াকান্দি ঘাট সরিয়ে আনা হচ্ছে কাঁঠালবাড়িতে। নৌরুটের দূরত্ব কমবে প্রায় 5 কিলোমিটার, উদ্বোধন আগামী বছরের শুরুতে। এবং জনমত জরিপে আরও এগোলেন ট্রাম্প, মাত্র 1% পিছিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী। রিপোর্ট ওয়াশিংটন পোস্টের। হিলারির ইমেল কেলেঙ্কারি নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। আজ শুরু হলো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা। সকাল 10টায় শুরু হয় পরীক্ষা, শেষ হবে দুপুর 1টায়। এবছর 9টি বোর্ডের অধীনে 24,12,775 জন অংশ নিচ্ছেন পরীক্ষায়। এর মধ্যে জেএসসিতে 20,38,303 জন ও মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে 3,74,472 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। জেএসসিতে আজ হচ্ছে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা। আগামী 17 নভেম্বর শেষ হবে পরীক্ষা। ফল প্রকাশ করার কথা রয়েছে 30 ডিসেম্বরের মধ্যে। এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডির সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ এবং রাজশাহীর কলেজিয়েট স্কুল কেন্দ্রে আছেন সহকর্মী রাকিবুল হাসান। পরীক্ষার খবর জানতে প্রথমেই চলে যাচ্ছি শুভর কাছে। শুভ, এখন থেকে ঠিক 3 মিনিট আগে অর্থাৎ ঠিক 10টায় কিন্তু জেডিসি এবং জেএসসির পরীক্ষা শুরু হয়ে গেছে এবং সারা দেশে 8টি বিভাগে কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। এবং আরো একটি কথা বলে রাখি, এই প্রথমবারের মতো প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় কিন্তু এই পরীক্ষাটি নিচ্ছে। কারণ হচ্ছে প্রতিবার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হলে এই প্রথমবারের মতো প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় এই পরীক্ষাটি তত্ত্বাবধানে রয়েছে। তবে আরো একটি কথা বলে রাখি যে আমি রয়েছি ধানমন্ডি বয়েজ স্কুলে। পরীক্ষা শুরু হওয়ার ঠিক 20 মিনিট আগে কিন্তু শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তিনি কিন্তু এখানে প্রবেশ করেছেন এবং তিনি যেটা বলেছেন, এই প্রথমবারের মতো তিনি আমাদেরকে সতর্ক করেছেন যে পরীক্ষা চলাকালীন অবস্থায় যাতে শিক্ষামন্ত্রী এবং সচিব ছাড়া কোনো ক্যামেরা ভেতরে প্রবেশ না করে। আমরা ঠিক বাইরে থেকে কিন্তু এই চিত্রটি ধারণ করছি। আরো একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে 8টি বোর্ডের অধীনে এই পরীক্ষা হচ্ছে। 24 লাখ পরীক্ষার্থী, যার মধ্যে মাত্র 3 লাখ পরীক্ষার্থী মাদ্রাসা থেকে পরীক্ষা দিচ্ছে এবং বাকি 23 লাখই কিন্তু পরীক্ষা দিচ্ছেন বিভিন্ন স্কুল থেকে। এবং আরো একটি বিষয় জানিয়ে রাখি যে দেশের বাইরে প্রতিটি জায়গায় কিন্তু একই সময়ের মধ্যে পরীক্ষা শুরু হয়েছে এবং পরীক্ষা শুরু হওয়ার আগে কিন্তু যথারীতি যে ধরনের নিয়ম মেনে হয়, ক্যালকুলেটর রেখে এবং সব ধরনের চেক আপ মেইনটেইন করে কিন্তু যারা দায়িত্বে ছিলেন তারা কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করিয়েছেন। এবং আমরা দেখেছি যে খুব একটা উৎসবমুখর পরিবেশে কিন্তু অভিভাবকরা তাদেরকে সাথে নিয়ে এসেছেন এবং পরীক্ষার এই ধানমন্ডি বয়েজ স্কুলের ঠিক বাইরেই কিন্তু অভিভাবকরা তারা অপেক্ষা করছেন। এবং আরো একটি বিষয় বলে রাখি যে আমরা এখন পর্যন্ত কিন্তু পরীক্ষার আগের দিনে যে ধরনের একজন প্রশ্নপত্র ফাঁসের কোনো ধরনের গল্প আগে শুনে থাকতাম, এক ধরনের অভিযোগ শুনতাম, এই ধরনের কোনো অভিযোগও কিন্তু আমরা কোনো অভিভাবকের পক্ষ থেকে কিন্তু আমরা শুনতে পাইনি। এবং আরো একটি বিষয় বলে রাখি যে আজকে কিন্তু বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে কিন্তু এই জেএসসি এবং জেডিসির পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হয়েছে এবং এই পরীক্ষাটি শেষ হবে হচ্ছে 17 নভেম্বর। তো আশা করা যাচ্ছে যে শিক্ষামন্ত্রী আগে থেকে বলেছেন যে একটি সুষ্ঠু পরিবেশে এবং সুন্দরভাবে কিন্তু পরীক্ষা সম্পন্ন কথা তারা বলেছেন। তো আপনি চিত্রে দেখতে পাচ্ছিলেন যে পরীক্ষার্থীরা কিন্তু তারা তাদের প্রশ্নপত্রটি হাতে পেয়ে তাদের প্রস্তুতি অনুযায়ী কিন্তু তারা পরীক্ষা অলরেডি লেখালেখি শুরু করেছেন। তো এই ছিল ধানমন্ডি বয়েজ স্কুল থেকে জেএসসি পরীক্ষার সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি রাজশাহী কলেজিয়েট স্কুলে, সেখানে আছেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান।
ধন্যবাদ শুভ। ঢাকা সহ সারা দেশের মতো রাজশাহীতেও কিন্তু সকাল থেকে জেএসসি এবং জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। এই কিছুক্ষণ আগে থেকেই আসলে শুরু হয়েছে এই সকাল 10টা থেকে। যদিও এবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি নির্দেশনা ছিল যে পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আগেই যেন শিক্ষার্থীরা পরীক্ষা হলে এসে উপস্থিত হয়। যদিও নির্দেশনাটি আসলে কোনো বাধ্যবাধকতা ছিল না, তবে আমরা রাজশাহীতে দেখেছি এই বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন যারা অভিভাবকরা রয়েছেন। কেননা আমরা সবসময় দেখে থাকি যে সকালের দিকে অফিস আদালত সহ বিভিন্ন কারণে কিন্তু রাস্তাঘাটগুলো বেশ জ্যাম হয়ে থাকে এবং সে কারণে পরীক্ষার্থীদের অনেক সময় পরীক্ষার হলে আসতে দেরি হয়। তো এই বিষয়টিকে কেন্দ্র করে এবারে যে আধা ঘন্টা আগে চলে আসা, সে কারণে কিন্তু অভিভাবকরা এটিকে সাধুবাদ জানিয়েছেন এবং আমরা আগে থেকে দেখেছি যে পরীক্ষার হলগুলো নিয়ে কিন্তু পরীক্ষার কেন্দ্রগুলো নিয়ে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি আগে ভাগেই ছিল এবং খুব সুন্দরভাবেই তারা বসেছেন এবং পরীক্ষা দেয়া শুরু হয়েছে ইতিমধ্যে। এবং অভিভাবকরা বলছেন যে আসলে যে শিক্ষার্থীরা আসার পরে তাড়াহুড়ো করে গিয়ে পরীক্ষার হলে গিয়ে বসে তারা এমনিতেই একটি বড় পরীক্ষায় বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করার সময় তাদের মানসিকভাবে তারা খানিকটা দুর্বল হয়ে থাকেন। তো সেদিক থেকে এই বিষয়টিকে অনেক সাধুবাদ জানিয়েছেন এবং এছাড়া তারা আশা করছেন যে পরীক্ষার যে প্রশ্নপত্র সেটি ভালো হবে এবং তাদের যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা ভালো মতো পরীক্ষা দিতে পারবেন। তো আমি একটু সাথীরা জানিয়ে রাখতে চাই দর্শকদের জন্য যে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে 8টি জেলায় 233টি কেন্দ্রে ভোট গ্রহণ 233টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং আরো একটি জিনিস বলে রাখি যে 147টি ভিজিলেন্স টিমের মধ্য দিয়ে কিন্তু এইগুলো পরিদর্শন হচ্ছে এবং 2,32,389 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন, যাদের মধ্যে প্রায় 6,017 জন ছাত্রীর সংখ্যায় কিন্তু বেশি। তো এই ছিল রাজশাহী থেকে জেএসসি এবং জেডিসি পরীক্ষার সর্বশেষ। সাথীলা, পদ্মা সেতু প্রকল্প নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে সংযোগ সড়ক নিয়ে একটি রিপোর্ট। পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই তার সুফল পেতে যাচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। সংযোগ সড়কগুলো ব্যবহারের সুবিধা পেতে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটটিকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে কাঁঠালবাড়িতে। ফলে এ পথে চলাচলকারী ফেরিগুলোর দূরত্ব কমে আসবে প্রায় 5 কিলোমিটার। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন আগামী বছরের শুরুতে কাঁঠালবাড়ি ঘাটটি খুলে দেওয়া সম্ভব হবে। মাদারীপুর ঘুরে এসে রিপোর্ট এহসান জুয়েলের ছবি তুলেছেন সাইফুল ইসলাম। মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাট দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 19টি জেলার কোটি মানুষের সঙ্গে রাজধানীর যোগাযোগের পথ এটি। পদ্মার উত্তাল ঢেউর সঙ্গে পাল্লা দিয়ে তাই চলছে ছোট বড় ফেরি, লঞ্চ আর স্পিডবোটে মানুষ ও পণ্যবাহী যানবাহনের আসা যাওয়া। পদ্মা সেতু হচ্ছে তাই স্বপ্নবোনা মানুষেরা অপেক্ষায় আছেন। সেতুর কাজ 2018 সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা, তবে দুই পারের সংযোগ সড়কগুলোর কাজ এখন প্রায় শেষ। আর তাই এর সুফল দিতে আগামী বছরের শুরুতেই সংযোগ সড়ক খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এখন শিমুলিয়া থেকে ফেরি পথে যেতে হয় 14 কিলোমিটার দূরের কাওড়াকান্দি। তবে এই দূরত্ব 5 কিলোমিটার কমিয়ে বর্তমানে কাওড়াকান্দি ঘাটটিকে সরিয়ে আনা হচ্ছে কাঁঠালবাড়িতে। এর ফলে ফেরিতে শুধু 1 ঘন্টার সময় কম লাগবে না, জ্বালানি সাশ্রয় থেকে শুরু করে নানা সুযোগ পাবেন এলাকাবাসী। পুরা দক্ষিণবঙ্গে পুরা লাভ হবে। শিবচর, মাদারীপুর, শরীয়তপুর, এই ঘাটটা এখানে আসা ফলে তাদের 1 ঘন্টা মনে করেন সময় বেঁচে যাবে। আমাদের রাস্তাঘাট হবে ভালো হবে, আমাদের যাতায়াতের সুবিধা হবে ভালো। জাজিরা প্রান্তে পদ্মা সেতুর মূল সংযোগ সড়কের সঙ্গে কাঁঠালবাড়ি ঘাটটিকে যোগ করতে নতুন করে 6 কিলোমিটার সার্ভিস সড়ক তৈরির কাজ চলছে পুরোদমে। ফলে এই ঘাটে ফেরি থেকে নেমে সরাসরি যানবাহনগুলো চলে যেতে পারবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে। পূর্ব দিক থেকে আগত যে খুলনা, ফরিদপুরে যত ঢাকাগামী যে সমস্ত বাস আসে তাদের কিন্তু সময় আমরা 1 ঘন্টা কমিয়ে দিলাম। আমরা জানুয়ারিতে আমরা তো উদ্বোধন করতে চাই। দুটা বেনিফিট আমরা পাবো। কাঁঠালবাড়ি আনলে আমার ফেরির ডিস্টেন্সটা কমে যাবে, তাহলে আমার ফেরির নাম্বার অফ ট্রিপ বেশি হবে। 2 বছর আগে মেইন ব্রিজের কাজ শেষ হয়ে গেল, তাহলে এই অংশটার ব্যবহার যদি জনগণ করতে পারে তাহলে এটা একটা বেনিফিট টু দ্য পিপল অফ বাংলাদেশ, অ্যাজ ওয়েল অ্যাজ এটা একটা এক্সপোজার যে আমরা পদ্মা সেতুর কিয়দংশের ব্যবহার শুরু করতে পেরেছি। বিআইডব্লিউটিআই এর সহযোগিতায় এখন চলছে ঘাট সংস্কার, মাটি ভরাট, পন্টুন তৈরির কাজ। পুরো কাজ শেষ হলে ঘাটটি খুলে দেওয়া হবে যানবাহন চলাচলের জন্য। পদ্মা সেতু চালুর 1 বছর পরও রক্ষণাবেক্ষণ সহ নানা কারণে অব্যাহত রাখতে হবে ফেরি যোগাযোগ।
আর সেতু চালুর 2 বছর আগেই যদি অ্যাপ্রোচ রোডগুলো খুলে দেওয়া সম্ভব হয় তবে তা এখনই সুফল দিতে শুরু করবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষদের, আর যা এই অঞ্চলের অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থায় সূচনা করবে নতুন দিগন্তে। এহসান জুয়েল, সময় সংবাদ, কাঁঠালবাড়ি, শিবচর, মাদারীপুর। সময় সংবাদে আরও থাকছে, ভারতের পর এবার চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায় থাইল্যান্ড, মিয়ানমার ও শ্রীলঙ্কা। চুক্তি হলে বাড়বে পণ্য সরবরাহের গতি, সৃষ্টি হবে নতুন বাজার। আওয়ামী লীগ নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপিকে 7 নভেম্বরের সমাবেশ করতে দেওয়া হবে না, যে কোনো মূল্যে তা প্রতিহত করা হবে। গতকাল সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে জেল হত্যা দিবসের কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি সভায় তারা কথা বলেন। তারা বলেন, 7 নভেম্বর সিপাহী বিপ্লবের নামে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডকে বৈধতা দিতে চায় বিএনপি। যে 7 নভেম্বর এই তথাকথিত বিপ্লবের নাম করে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রায় 1200 সৈনিককে রাতের অন্ধকারে ক্যামেরা ট্রায়াল করে ফাঁসিতে ঝোলানো হয়েছিল, আমরা পরিষ্কারভাবে জানিয়ে চাই, এই তথাকথিত বিপ্লবের নাম করে যদি কেউ কোনো কর্মসূচি পালন করতে চায় তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের সকল সৈনিক এটাকে কঠোরভাবে প্রতিহত করবে। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে একটা স্মার্ট, আধুনিক, শক্তিশালী টিম ওয়ার্ক আমরা শুরু করে দিয়েছি। কাজ করেন, মূল্যায়ন হবে। মুসাইবি করলে মূল্যায়ন হবে না। নেতাদের খুশি করার দরকার নেই, খুশি করুন জনগণকে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার পরে কোনো ধরনের আপোষ করবে না তার দল। গতকাল বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণসংস্কৃতি দল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রয়োজনে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দাবি আদায় করা হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। আমরা লড়াই করেছি, আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, স্বাধীন করে নিয়ে এসেছি। আমরা গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করেছি, আমরা অর্জন করেছি। সেই গণতন্ত্র হারিয়ে গেছে, নিয়ে গেছে, লুট করে নিয়ে গেছে। সেই গণতন্ত্রকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। প্রয়োজন হলে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলে আমরা সেটাকে ফিরিয়ে নিয়ে আসবো। আমরাও কখনোই কোনো অবস্থাতেই কোনো রকমের কম্প্রোমাইজ করব না আমাদের এই অধিকার আদায়ের প্রশ্নে। সিলেটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি। এতে শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে। তারপর ভর্তি বাতিল কিংবা সেমিস্টার ড্রপের আতঙ্কে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না কেউই। অতি মুনাফা লাভের পথ বন্ধ করতে প্রয়োজনে আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আব্দুল আহাদের রিপোর্ট। প্রবাসী অধ্যুষিত সিলেটে একে একে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে 4-এ। সেই সাথে বাড়ছে টিউশন ফিও। প্রতিষ্ঠাকালীন সময়ে লিডিং ইউনিভার্সিটিতে বিবিএর টিউশন ফি ছিল 2.5 লাখ, ইংলিশে 1,29,000 আর কম্পিউটার সায়েন্সে 2,60,000। এই ফি বর্তমানে দাঁড়িয়েছে বিবিএতে 3,34,000, 1,20,000 বাড়িয়ে ইংলিশে নেওয়া হচ্ছে 2.5 লাখ আর কম্পিউটার সায়েন্সে 3.5 লাখ টাকা। কয়েক বছরের ব্যবধানে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও লাখ টাকারও বেশি বেড়েছে টিউশন ফি। এতে বিপর্যস্ত শিক্ষার্থীরা। ভুক্তভোগীরা জানান, ফি দিতে কষ্ট হলেও ভর্তি বাতিলের ভয়ে মুখ খুলতে পারছেন না তারা। 2-3 সেমিস্টার পরপরই বাড়তে থাকে, 1000, 2000, 5000 পর্যন্ত অনেক সময় বেড়ে যায়। আটকায় দেওয়ার যে ব্যাপারটা, রিটেক দেওয়ার যে ব্যাপারটা, যার কারণে অনেকেই মুখ খোলে না। তবে কর্তৃপক্ষের দাবি, টিউশন ফি নাগালের মধ্যে আছে বলেই মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরাও এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে। আমার কাছে মনে হয় না খুব বেশি আমরা বৃদ্ধি করেছি, যার কারণে কিন্তু নিম্ন মধ্যবিত্ত যারা আছে তারাও কিন্তু আজকে আমাদের ইউনিভার্সিটিতে আসতে পারছে। আমরা টিউশন উল্টা কমিয়েছি এই জন্য যে আমরা দেখেছি মফস্বল শহরে লোকজনের হাতে অত টাকা পয়সা নেই, তাদের কষ্ট হয়। অভিযোগের সাথে একমত পোষণ করে শিক্ষামন্ত্রী জানালেন, টিউশন ফি বৃদ্ধি রোধে বর্তমান আইন সংশোধন করতে একটি কমিটি কাজ করছে। কোনোভাবেই বৃদ্ধি করা যাবে না, কমাইতে আমরা চাপ দিচ্ছি, নিয়মিত চাপ দিচ্ছি, কমাইতে হবে এবং একটা এগ্রিমেন্টে আসতে হবে। এবং নতুন আইনের কিছু সংশোধন করবার জন্য আমাদের একটা সংসদীয় স্থায়ী কমিটি কাজ করতেছে। এখন সেটা কাজের ফলাফল বা সিদ্ধান্তগুলোর ভিত্তিতে আমরা এখন ব্যবস্থা নেব। সিলেটের 4টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 12,000-এর বেশি। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা দিয়ে ট্রেড লাইসেন্স করাতে হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, সিটি কর্পোরেশনের অসাধু একটি চক্র ট্রেড লাইসেন্স করাতে ব্যবসায়ীদের কাছ থেকে 500 থেকে 5,000 পর্যন্ত বাড়তি টাকা আদায় করছে।
সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা কর্মচারী এ ধরনের অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মেয়র। বিস্তারিত তানিন মেহেদি রিপোর্টে। এক একজন এক এক রেট হাঁকায় তাদের নিজের মতো করে, কেউ 3500 বলে, কেউ 3700 বলে, কেউ পারলে এর চেয়ে বেশিও বলে, 5000, 6000, 7000। ট্রেড লাইসেন্স করাইছি আমার প্রায় 2900 টাকার মতো লাগছে। তো ওরা কষ্টের একটা হিসাব দেখে। ট্রেড লাইসেন্স শাখায় অনুসন্ধানে গিয়ে প্রমাণ মিলল বাড়তি টাকা আদায়ের। কয় টাকা জমা দিতে হবে? 5000 টাকা। লিস্টে একটু তাহলে দেন আমাকে। আমাদের হ্যাঁ, আমাদের বই তো গ্যাজেটেড বই। এই ব্যক্তি শোপিসের দোকানের লাইসেন্সের জন্য 5000 টাকা দাবি করেন, অথচ গেজেট অনুযায়ী শোপিসের দোকানের লাইসেন্স ফি 1000 টাকা। বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশন 5টি অঞ্চলের ভিত্তিতে ট্রেড লাইসেন্স প্রদান করে। ফুলবাড়িয়ায় সিটি কর্পোরেশনের মূল ভবনে 2টি অঞ্চলের ট্রেড লাইসেন্স দেওয়া হয়। এছাড়া দক্ষিণ সিটি কর্পোরেশনের আরও 3টি অঞ্চলে লাইসেন্স দেওয়া হয়। নতুন ট্রেড লাইসেন্স করানো কিংবা লাইসেন্স নবায়ন সবখানেই বাড়তি টাকা গুনতে হয় বলে অভিযোগ ব্যবসায়ীদের। গেজেটে যা আছে তার চাইতে 25% বা 30% এরকম বেশি লাগবে। এটা কেন বেশি লাগবে জিজ্ঞাসা করছি, এখন আমার জিজ্ঞাসা করছি তো বলছে এটাই সিস্টেম। সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স নবায়নের যে বর্তমান পদ্ধতি এইটাকে সাজানো হয়েছে যাতে সিটি কর্পোরেশনের কর্মচারীরা 2 পয়সা কামাইতে পারে। প্রথম কিছু করে আপনি বললো আমাদের যে 11500, পরের দিন আসছি বড় স্যারের খুঁজে পাইছি। বড় স্যারে ভালোভাবে নিখুঁত করে হিসাব করে বললো যে এটা টাকা লাগবে 10500, 1000 টাকা কমেছে পরের দিন। কোনো কর্মীর বিরুদ্ধে এমন অভিযোগের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন দক্ষিণ সিটির মেয়র। বিভিন্ন ক্যাটাগরির ট্রেড লাইসেন্স রয়েছে, সেই ক্যাটাগরি ঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা সেটার ইন্সপেকশনের ব্যবস্থা রয়েছে। যদি এই ধরনের কোনো অভিযোগ আসে সেটা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। পাশাপাশি এ ধরনের দুর্নীতি পুরোপুরি বন্ধ করতে শিগগিরই ট্রেড লাইসেন্স প্রদানের প্রক্রিয়াকে অটোমেশনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান মেয়র। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। পরিবহন খরচ কমিয়ে আনতে বাংলাদেশের সঙ্গে ভারতের পর কোস্টাল শিপিং বিজনেসের আওতায় চট্টগ্রাম বন্দর ব্যবহারে আগ্রহ দেখাচ্ছে থাইল্যান্ড, মিয়ানমার ও শ্রীলঙ্কা। মাদার ভেসেলের পরিবর্তে ছোট ছোট জাহাজ দিয়ে পণ্য পরিবহন করতে চায় এই দেশগুলো। থাইল্যান্ড ও মিয়ানমারের আগ্রহের বিষয়টি আলোচনার পর্যায়ে থাকলেও শ্রীলঙ্কার সঙ্গে বর্তমানে চুক্তি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাংলাদেশে আমদানিকৃত যে কোনো পণ্য রপ্তানিকারক দেশ থেকে প্রথমে নিকটবর্তী বন্দর হিসেবে সিঙ্গাপুর অথবা শ্রীলঙ্কার কলম্বো বন্দরে এনে রাখা হয়। এরপর সেখান থেকে জাহাজ যোগে নিয়ে আসা হয় চট্টগ্রাম বন্দরে। এক্ষেত্রে কন্টেনারবাহী এসব পণ্য সিঙ্গাপুর বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে সময় লাগে অন্তত 10 দিন, আর কলম্বো বন্দর থেকে আসতে কমপক্ষে 7 দিন প্রয়োজন হয়। এতে পণ্যের পরিবহন খরচ যেমন বেড়ে যায়, তেমনি দীর্ঘ সময়ের কারণে বাজারে পণ্যের ঘাটতি দেখা দেয়। কোস্টাল শিপিং এর যদি কানেক্টিভিটিটা হয় তাহলে এটা হবে কিন্তু আমার যে জন্য একটা মাইল ফলক। এই কানেক্টিভিটি যতই তাড়াতাড়ি হবে ততই কিন্তু আমি একজন ব্যবসায়ী হিসেবে আমি তাড়াতাড়ি মালটা পাবো, আমি তাড়াতাড়ি মার্কেটিং করতে পারবো, এন্ড ইউজারের কাছে আমি মালটা পৌঁছাতে পারবো। সম্প্রতি ভারতের 6টি বন্দরের সাথে বাংলাদেশের 6টি বন্দরের একটি চুক্তি সম্পন্ন হয়েছে, আর থাইল্যান্ডের রানাং বন্দর, মিয়ানমারের আকিয়াব এবং রেঙ্গুন বন্দরের সাথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরও আগ্রহ দেখিয়েছে। এই অঞ্চলের অনেক দেশই এই রকম কোস্টাল শিপিং চুক্তির জন্য আগ্রহী হয়েছে। শ্রীলঙ্কার সাথে বিষয়টি আমাদের আলাপ আলোচনা চলছে। কোস্টাল শিপিং এর একটি এগ্রিমেন্ট, একটি চুক্তির বিষয়ে আমাদের এখানে এসেছিলেন এবং আমাদের সাথে কথাবার্তা হয়েছে, মন্ত্রণালয়ের পর্যায়ে আলাপ আলোচনা হয়েছে। এই 4টি দেশ কোস্টাল শিপিং বিজনেস চুক্তির আওতায় আসলে পণ্য সরবরাহ যেমন গতি বাড়বে, তেমনি বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির ক্ষেত্রে নতুন বাজার সৃষ্টি হবে বলে মনে করেন এই ব্যবসায়ী। আন্তদেশীয় যে আমাদের যে চুক্তিগুলো হয় এগুলোতে কিন্তু আমাদের যে যোগাযোগটা, কানেক্টিভিটিটা অনেক বেড়ে যায়। এই বাড়ার ফলে আমরা নানাভাবে ওদের দেশের পণ্য আমাদের দেশে সহজেই চলে আসবে অল্প ভাড়ায়। আমাদের দেশের পণ্য কিন্তু আমরা সহজেই পৌঁছে দিতে পারবো অল্প ভাড়ায় তাদের দেশগুলোতে। ব্যবসায়ীরা মনে করেন কোস্টাল শিপিং চুক্তি হলে বিপুল পরিমাণ ছোট সাইজের কন্টেনারবাহী জাহাজের চাহিদার কারণে প্রসার ঘটবে দেশে জাহাজ নির্মাণ শিল্পের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারকে কমপ্লেক্সে রূপ দেওয়ার পরিকল্পনা বাণিজ্যিক ব্যবহারে হারাবে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বলছেন বিশেষজ্ঞরা।
বিচারক নিয়োগ এবং পদোন্নতিতে নির্বাহী বিভাগ আন্তরিক নয় বলে মনে করেন প্রধান বিচারপতি এস.কে. সিনহা। বিচার বিভাগ পৃথকীকরণের 9 বছর পূর্তি উপলক্ষে এক বাণীতে প্রধান বিচারপতি একথা বলেন। যে কারণে মামলা জট বাড়ছে, ভোগান্তি পোহাচ্ছেন বিচার প্রার্থীরা। যদিও সিনিয়র আইনজীবীরা বলছেন বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, তবে দক্ষ বিচারক নিয়োগ করা গেলে মামলা জট কমবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং প্রভাবমুক্ত রাখতে 2007 সালের 1 নভেম্বর নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয় বিচার বিভাগকে। এর 9 বছরে এসে সোমবার প্রধান বিচারপতি এক বাণীতে বিচার বিভাগের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। বিচার প্রার্থীদের ভোগান্তি লাঘবে বিচারকের সংকটের কথা তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, 400 পদ শূন্য থাকলেও বিচারক নিয়োগে আন্তরিক নয় সরকার। তিনি দাবি করেন, বিচার বিভাগে দ্বৈত শাসনের ফলে বিঘ্ন হচ্ছে ন্যায় বিচার, ভোগান্তিতে পড়ছেন বিচার প্রার্থীরা। প্রধান বিচারপতির এ বক্তব্যের সাথে ভিন্নমত পোষণ করেছেন সিনিয়র আইনজীবীরা। তাদের মত, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। যেহেতু এখনো কোনো আলাদা একটা সচিবালয় হয় নাই সুপ্রিম কোর্টের অধীন, সেটা যদি করা যেত তাহলে আমার মনে হয় যে সমস্ত কাজ আইন মন্ত্রণালয়ের মাধ্যমে করতে হয় সেগুলো সুপ্রিম কোর্ট নিজেই করতে পারত। অ্যাপিলেট ডিভিশনসকে সম্পূর্ণভাবে আইন এর ব্যাখ্যা এবং আলটিমেট জাস্টিস করবার জন্য তাদের সংবিধানে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটার ভিতরে সীমাবদ্ধ রাখা দরকার। আর প্রধান বিচারপতির এমন বক্তব্যের বিষয়ে অ্যাটর্নি জেনারেলের মত, সরকার বিচার বিভাগের সমস্যা সমাধানে চেষ্টা করছে। হয়তো বাসস্থান বা কার্যস্থলের কিছু সমস্যা এখনো আছে, এগুলো সরকার অতি তাড়াতাড়ি নিরসনের চেষ্টা করছেন। দেশে 10 লক্ষ মানুষের বিপরীতে বিচারক রয়েছে 10 জন। এই 3 বিশেষজ্ঞেরই মত, পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা গেলে সব সমস্যার সমাধান হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শতাধিক সংখ্যালঘু পরিবারের বাড়িঘর এবং কয়েকটি মন্দির ভাঙচুরের জন্য স্থানীয় প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছেন এলাকাবাসী। তাদের মতে, রোববার সকালে দুটি সংগঠন আলাদা প্রতিবাদ সমাবেশের ডাক দিয়ে শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মাইকিং করলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। প্রতিবাদ সমাবেশে আহ্বানকারী সংগঠন দুটির দাবি প্রশাসনের লিখিত অনুমতি নিয়ে সমাবেশ করেছেন তারা। এদিকে অভিযোগ খতিয়ে দেখতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী পাঠানো তথ্য নিয়ে খান মোহাম্মদের রুমেলের রিপোর্ট। ফেসবুকের মাধ্যমে পবিত্র কাবা শরীফের অবমাননা করেছে নাসিরনগর গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের রসরাজ দাস। এমন অভিযোগ ওঠার পর তাকে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী। তবে এই ঘটনার প্রতিবাদে রোববার সকালে উপজেলা সদরে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে আলাদা দুটি প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়। শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত করা হয় মাইকিং। রোববার পৃথক সমাবেশ চলাকালে সংখ্যালঘুদের বসতবাড়ি ও মন্দিরে হামলা ও ভাঙচুর করা হয়। গ্রামবাসী বলছে, কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় নির্বিচার হামলা ও ভাঙচুর। আমি বলবো যে প্রশাসক এবং এই থানার ওসি উনি যদি আরো ভালোভাবে আমাদের নিরাপত্তা দিত তাহলে এই ঘটনা ঘটতো না। আমাদের নিরাপত্তা কিছুই দেয় নাই, কিন্তু আমরা এখনো যে আছি আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। মাইকিং করছে ঠিক আছে তারা, হ্যাঁ, কিন্তু পুলিশ প্রশাসন এরকম কোনো তৎপরতা নেই বা অন্যান্য যে প্রশাসন আছে এখানে তো ইউনু সাহেব আছেন, উনি ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, এসিল্যান্ড আছে ম্যাজিস্ট্রেট, ওনারা যদি পদক্ষেপ নিতে তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। অনুমোদন দিছে ঠিক আছে, কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য যেভাবে পুলিশ প্রশাসনের প্রয়োজন ছিল সেই পরিমাণ পুলিশ প্রশাসন ছিল না। ক্যামেরার সামনে না আসার শর্তে এলাকার লোকজন জানান, স্থানীয় প্রশাসন প্রতিবাদ সমাবেশের অনুমতি দিলেও সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা নেয়নি। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই জেলা প্রশাসনের অনুরোধে বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের সহযোগিতায় ওনারা আমাদের অনুরোধ করেছিলেন বিজিবি মোতায়েনের জন্য, আমরা প্রয়োজনীয় সংখ্যক মোতায়েন করেছি এবং তারা অবস্থান করবে এখানে। তো আপনারা দেখেছেন যে আমরা সবচেয়ে প্রথমে এখানে আসছি। প্রয়োজন হলে একটা কমিটি করে বিষয়টা তদন্ত করব। তদন্তে কারো কোনো নেগলিজেন্সি থাকলে, কোনো রকমের যদি কোনো থাকে, কারো দায়িত্ব পালনে অপারগতা অথবা অনীহা থাকে, আমরা অবশ্যই যথাযথ ব্যবস্থা নেব। এদিকে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং হেফাজতে ইসলামকে সমাবেশের অনুমতি দেওয়ার কথা স্বীকার করে জেলা প্রশাসক বলছেন, এ ব্যাপারে কারো গাফিলতি থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জানেন, অনেক সময় বিরাট জনসমাগম হলে কোনো জায়গায় এর সুযোগ নিয়ে থাকে। আমরা এজন্যই তদন্ত করব। মামলাও যেমন চলবে, পাশাপাশি তদন্ত করে কারো যদি গাফিলতি থাকে সে বিষয়ে আমরা ব্যবস্থা করব। এই ঘটনায় অজ্ঞাত 1200 লোককে আসামি করে আলাদা
14টি মামলা করা হয়েছে। এখন পর্যন্ত 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারকে একটি স্বয়ংসম্পূর্ণ কমপ্লেক্সে রূপ দেওয়ার পরিকল্পনা করেছে কারা অধিদপ্তর, যেখানে থাকবে সুইমিং পুল, শপিং মল। বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্যিক উদ্দেশ্য বিনষ্ট করতে পারে এই ঐতিহাসিক স্থাপনার প্রত্নতাত্ত্বিক গুরুত্ব। অবশ্য কারা অধিদপ্তর বলছে, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে প্রয়োজনে আদি রূপে সংরক্ষণ করা হবে ইতিহাসের এই নীরব সাক্ষীকে। আজহার লিমনের রিপোর্ট। বন্দিশালা হিসেবে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের স্মৃতি 228 বছরের হলেও ঐতিহাসিক নিদর্শন হিসাবে এর বয়স 400 বছরেরও পুরনো। 37 একরের যে স্থাপনার সাথে সম্পর্কিত বাংলাদেশ সৃষ্টির আগের ও পরের অনেক সংগ্রাম গাথা। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলনের নানা ধাপে এখানেই বন্দি জীবন কাটিয়েছেন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান। শুধু তাই নয়, এই স্থাপনা 41 বছর ধরে বহন করছে বিপদগামী সেনা সদস্যদের হাতে বিচার বহির্ভূতভাবে জাতির 4 সূর্য সন্তানকে হত্যার স্মৃতি। তবে কেরানীগঞ্জে কারাগার স্থানান্তরের পর স্থাপনা নিয়ে কারা কর্তৃপক্ষের পরিকল্পনায় ঠাঁই পায় সুইমিং পুল কিংবা শপিং মলের মতো বাণিজ্যিক স্থাপনা। কোনো মার্কেট, শপিং মল এগুলো যাতে না হয়, ইতিহাসটা যাতে আমরা ধরে রাখতে পারি। সিগনেচার ক্যাম্পিং চলছে, আমাদের দাবি এটাই, এখানে সম্পূর্ণ সবুজালয় হবে। এই পদক্ষেপ যদি আমরা কিছুদিনের মধ্যে না নেওয়া হয়, তাহলে আমরা আবার আন্দোলন করব। আদি মধ্যযুগ থেকে শুরু করে একদম উপনিবেশ সময়কাল পর্যন্ত এত দীর্ঘ সময়ের ইতিহাসকে যদি যথাযথ একাডেমিক গবেষণার মাধ্যমে একটি ওপেন এয়ার জাদুঘর তৈরি করা যায়, তাহলে সেটি যে কোনো শপিং মল বা যে কোনো ওই বিনোদনমূলক কর্মকাণ্ডের থেকে অনেক বেশি আর্থিক সংস্থান করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। কারা মহাপরিদর্শক আশ্বাস দেন, বাউন্ডারি ওয়ালের ভেতরের স্থাপনা অক্ষত রেখেই পরিকল্পনা নেওয়া হবে। যে স্থাপনাগুলো শুধু হেরিটেজ ভ্যালু ক্যারি করে সেইগুলোকেই এখানে রাখা হবে, জেলের ভিতরে হবে না। জেলের বাইরের অংশে আপনারা জানেন কিছু খালি জায়গা আছে চকবাজারের মোড়ের দিকে, সেই এলাকাতে ওই স্থাপনাগুলো করার আমরা চিন্তা করছি, যেটা হলো কনভেনশন সেন্টার, সিনেপ্লেক্স, সুইমিং পুল, জিম, ফুড কোর্ট এগুলা। এই কারাগারের প্রতিটি ভবন, প্রতিটি ইট এক একটি স্মৃতি বহন করছে। কারা কর্তৃপক্ষ বলছে, এই স্মৃতি সংরক্ষণ করেই এই কারাগারকে রূপান্তরিত করা হবে এক টুকরো সবুজ উদ্যানে, যেখানে ব্যস্তই নগরবাসী পাবে একটুখানি ইতিহাসের আলিঙ্গন। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। আজ থেকে ঢাকা সহ বিভাগীয় 8 শহরে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। ঢাকার আগারগাঁয়ে নতুন রাজস্ব ভবনে রয়েছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। আয়কর মেলার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের। ধন্যবাদ সাথিলা। বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রতি বছরই আয়কর মেলার আয়োজন করে থাকে জাতীয় রাজস্ব বোর্ডের হাত ধরে। এবছরও আমরা দেখতে পাচ্ছি যে রাজস্ব বোর্ডের অধীনে আজকের এই আয়কর মেলার আয়োজন করা হয়েছে এবং আগামী 7 দিন ধরেই কিন্তু মেলাটি চলবে। ঢাকা শহর আমরা মেলা এসে যেটি দেখতে পাচ্ছি যে এবারই প্রথম একটি ব্যতিক্রম এই মেলার আয়োজন, সেটি হলো যে প্রতি বছরই আমরা দেখে থাকি যে রাজধানী বেইলি রোডে অফিসার্স ক্লাব এই মেলাটির আয়োজন করা হয়ে থাকে, কিন্তু এবছর জাতীয় রাজস্ব বোর্ডের যে নবনির্মিত ভবন আগারগাঁওয়ে সেখানে কিন্তু প্রথমবারের মতো আজকের এই আয়োজন। এবং এই আয়োজনকে নিয়ে আসলে বাংলাদেশ সরকারের যে রাজস্ব আদায় এবং রাজস্ব যে ঘাটতি কমিয়ে আনা, সব মিলিয়ে কিন্তু বেশ একটি ব্যাপক লক্ষ্যমাত্রা রয়েছে। আমরা দেখি যে রাজস্ব আদায় সরকার যেরকম চিন্তা ভাবনা করে, প্রতি বছরই আমরা দেখি যে রাজস্ব আদায়ের জন্য তারা নতুন নতুন পরিকল্পনা করে এবং সেই মহাপরিকল্পনার অংশ হিসেবে আমরা দেখেছিলাম গত বছর বিশেষ শীতকালীন আয়কর মেলা আয়োজন করা হয়েছিল। তো আয়কর মেলার আজকের দৃশ্য আমি দেখতে পাচ্ছেন আপনি যে আমার পাশে যে ডেস্কগুলো রয়েছে, এখানে প্রত্যেকটি হেল্প ডেস্ক এবং এখানে বিপুল সংখ্যক করদাতারা আসছেন এবং আমরা এখন পর্যন্ত যা দেখেছি যে এখানে করদাতারা যারা আসছেন তাদের বেশিরভাগই বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মজীবী এবং তারা চাকরিজীবী। এবং আরো একটি ব্যাপার খুবই লক্ষণীয়, সেটি হলো যে এখন পর্যন্ত সকাল 10টার পর থেকে এই প্রায় 1 ঘন্টাব্যাপী আমরা যে লোকগুলো দেখলাম যে যারা এসেছেন তারা প্রত্যেকে কিন্তু বেশ একটি বয়োবৃদ্ধ মানুষ এবং এখানে কিন্তু তরুণ যে করদাতারা, যারা তরুণ চাকরিজীবী বা তরুণ উদ্যোক্তা, তাদের কিন্তু আমরা লোকগুলো দেখলাম যে যারা এসেছেন তারা প্রত্যেকে কিন্তু বেশ একটি বয়োবৃদ্ধ মানুষ এবং এখানে কিন্তু তরুণ যে করদাতারা, যারা তরুণ চাকরিজীবী বা তরুণ উদ্যোক্তা, তাদের কিন্তু আমরা এখনো পর্যন্ত সেরকম উপস্থিতি লক্ষ্য করিনি। তো আমি পরবর্তী সংবাদগুলোতে আসলে আয়কর মেলা থেকে আরো আপডেট তথ্য এবং যে বিষয়গুলো সম্পর্কে আরো হালনাগাদ তথ্য জানার চেষ্টা করব, সেগুলো আপনাদেরকে সময় সংবাদের দর্শকের জানানোর চেষ্টা করব। জি সাথিলা। সপ্তাহব্যাপী শুরু হয়েছে যে আয়কর মেলা, তারই খবর জানাতে যোগ দিয়েছিলেন আগারগাঁও থেকে সহকর্মী জুবায়ের ফয়সাল।
দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলা মৌলভীবাজারে ব্যাপক হারে হচ্ছে কমলার চাষ। তবে গত কয়েক বছরে পোকার আক্রমণে ফলন কমে গেছে। চাষিদের অভিযোগ, ভারত থেকে কমলা আসার ন্যায্য দাম পাচ্ছেন না তারা। জেলা কৃষি কর্মকর্তা জানান, কমলার ফলন বাড়াতে নানা পরামর্শ দেওয়া হচ্ছে। মৌলভীবাজার প্রতিনিধি শাহ অলিদুর রহমানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের উঁচু নিচু পাহাড়ি টিলার ভাঁজে ভাঁজে কমলার বাগান করেছেন কৃষকেরা। এখানকার মাটি কমলার উপযোগী হওয়ায় জেলায় বেড়েছে এর উৎপাদন। তবে গত কয়েক বছর ধরে এক ধরনের পোকার উপদ্রব দেখা দিয়েছে কমলায়। এছাড়া ভারত থেকে কমলা আমদানির ফলে ন্যায্য দাম পাচ্ছেন না বলেও অভিযোগ চাষিদের। এই অবস্থায় লোকসানের আশঙ্কা করছেন কমলার বাগান চাষিরা। যখন ফুল মুকুল আইছে, ফল ধরছে, ছোট ছোট হয়েছে মার্বেলের আকারে, তখন শিলাবৃষ্টি অনেক ফল নষ্ট করে দিচ্ছে। পাকার আগে কমলা জড়িয়ে যায়, এটা একটা সমস্যা। আমরা দুঃখ হইলেও জিনিস, আমরা কমলার দামটা ন্যায্য মতে ফাই নাও কারণে আমরা এ সময় কমলা বাজারে না বেশি, ওই সময় ইন্ডিয়া কমলা লামি যায়। অবশ্য কৃষি কর্মকর্তারা বলছেন, পোকার আক্রমণ ঠেকাতে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছেন তারা। আগাম নিয়ে আসার কারণে কমলাগুলা পরিপক্ক হয় না, এতে মিষ্টতা একটু কম থাকে। পরামর্শটা যদি কৃষক সঠিকভাবে প্রয়োগ করে তাহলে আমার মনে হয় বিভিন্ন যে সমস্যা, ওই সমস্যা সম্মুখীন হতো না। অন্যদিকে জেলায় কমলার বাগান বাড়াতে চাষিদের বিভিন্ন সহযোগিতার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষি কর্মকর্তা সহ আমরা জেলা পর্যায়ে যারা আছি সবাই মিলে সম্মিলিতভাবে কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যাতে কমলার আবাদ আরো বৃদ্ধি পায় এবং গুণগত মান বৃদ্ধি পায়। জেলার 100 হেক্টর জমিতে 146টি কমলার বাগান রয়েছে। এসব বাগান থেকে মোট 640 মেট্রিক টন কমলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, মৌলভীবাজার। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র 7 দিন বাকি থাকতে জনমত জরিপে হিলারি ক্লিন্টনের সঙ্গে ট্রাম্পের ব্যবধান মাত্র 1% দাঁড়িয়েছে। ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের সর্বশেষ জরিপে 43 ও 45% সমর্থন পেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছেন হিলারি ও ট্রাম্প। অন্যদিকে বিবিসির জরিপে 49% জনসমর্থন নিয়ে ট্রাম্পের চেয়ে 3% ব্যবধানে এগিয়ে হিলারি। এদিকে হিলারি ক্লিন্টনের ইমেইলের বিষয়ে নতুন করে এফবিআই তদন্তের মাধ্যমে গোপন তথ্য বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সোমবার মধ্য পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিশিগানে নির্বাচনী প্রচারণায় গিয়ে ট্রাম্প ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীর বিষয়ে মন্তব্য করেন। হিলারির ব্যক্তিগত সার্ভার থেকে যে 33,000 ইমেইল মুছে ফেলা হয়েছে তা ফিরিয়ে আনতে পারলে অনেক গোপন তথ্য বেরিয়ে আসবে বলে দাবি ট্রাম্পের। অন্যদিকে এফবিআই তদন্তকে স্বাগত জানিয়ে হিলারি সমর্থকদের আশ্বস্ত করে বলেন, দীর্ঘ তদন্ত করে তার বিরুদ্ধে কোনো অভিযোগ খুঁজে পাওয়া যায়নি, এবারও এমন কিছু পাওয়া যাবে না। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে পুরো বিশ্বের চোখ যখন দেশটির রাজনীতির দিকে, তখন তরুণ প্রজন্ম প্রার্থীদের বিষয়ে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না। প্রধান দুই প্রার্থীর কেউই তাদের প্রত্যাশা পূরণের সমর্থন নন বলে মনে করছেন তারা। সোমবার রাতে নিউ ইয়র্কে হ্যালোইন উৎসবে যোগ দেওয়ার তারুণ্য সময় সংবাদকে জানিয়েছেন নির্বাচনকে ঘিরে তাদের ভাবনা। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন তুষার আব্দুল্লাহ। নিউ ইয়র্কের হ্যালোইন উৎসব প্যারেডে অংশ নেওয়া তারুণ্য পুরনো অশুভ চিন্তা, অশুভ শক্তিকে পিছনে ফেলে নতুন চিন্তা, শুভ শক্তির উদয় হোক, এই প্রত্যাশা নিয়ে কিন্তু এই হ্যালোইন উৎসবের প্যারেডে যোগ দিচ্ছে। এই যে আসন্ন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট নির্বাচন, সেই নির্বাচন নিয়ে কিন্তু তারা তাদের হতাশার কথা জানাচ্ছে। এই যে এই প্যারেডে অংশ নিতে এসেও তাদের কাছ থেকে আমরা সেই ধরনের বক্তব্য পাচ্ছি। তাদের কথা হচ্ছে যে তারা যে পরিবর্তনের কথা বলে বারাক ওবামা যেভাবে তাদেরকে আকৃষ্ট করেছিলেন, কিন্তু পরবর্তীতে বারাক ওবামা সেই নতুন নাটকীয় কোনো পরিবর্তন তারুণ্যকে দেখাতে পারেনি। ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিন্টনের মধ্যে যে চারিত্রিক নৈতিকতার ক্ষেত্রে বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়েছে। আরেকজনের ক্ষেত্রে হচ্ছে বিশ্বস্ততা। তিনি বিশ্বস্ততা হারাচ্ছেন তার ইমেলের ক্ষেত্রে। ইমেলের বিষয়ে এফবিআই যে তদন্ত করবে এবং ইমেলের বিষয়ে তিনি কোনো স্পষ্ট কোনো বক্তব্য দেননি। সবকিছু মিলিয়ে এই যে অস্বচ্ছতা, অস্পষ্টতা, অসততা এবং অনৈতিকতাকে এখনকার তরুণ প্রজন্ম অনেকেই বলছেন যে তারা নির্বাচনে ভোট দিতে নাও যেতে পারেন। That's been very terrible and stressful, but tonight is for fun.
so we don't think about that. It's a bad year for democracy in America. তারা পরিবর্তন চান এবং হিলারি ক্লিন্টনের ক্ষেত্রে তরুণদের বক্তব্য হচ্ছে যে তিনি হয়তো চারিত্রিক অনৈতিকতার বিষয়টি তার ক্ষেত্রে উঠে আসেনি। ডেমোক্রেটরা যে এতদিন যাবৎ ক্ষমতায় আছে সেই ক্ষেত্রে হিলারি ক্লিন্টন তরুণদেরকে নতুন কিছু দিতে পারবেন না। আর ডোনাল্ড ট্রাম্প সমাজের উচ্চতলার মানুষের জন্য কাজ করবেন। তরুণরা মনে করছেন যে তাদের যে চাকরির নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা, কর্মসংস্থান, শিক্ষা এবং ব্যাংক ঋণ থেকে তাদেরকে যে ছাড় দেওয়ার যে বিষয়টি আছে সেগুলো তারা এই দুই প্রার্থীর কাছ থেকে খুব একটা দেখতে পাবে। She's had trouble galvanizing the level of support that Obama did amongst. নির্বাচনের 7 থেকে 8 দিন আগে এই হ্যালোইন উৎসবে মেতে ওঠা তরুণরা কিন্তু উৎসবে মেতে উঠছেন ঠিকই, কিন্তু যে সামনে যে নির্বাচন তাদের কাছে আসছে সেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তারা তাদের হতাশার কথাই জানাচ্ছেন। দুই প্রার্থীর কাছে তারা কোনো প্রত্যাশার কথা বলছেন না। খেলার খবর। আগামীতে বাংলাদেশের বিপক্ষে আরও বেশি দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলতে আগ্রহ প্রকাশ করেছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবির চেয়ারম্যান কলিন গ্রেভস। সময় সংবাদকে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশ দলের টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের দারুণ প্রশংসা করেন তিনি। ক্রিকেটে বিশ্বের অন্যতম শীর্ষ এই কর্তা বাংলাদেশের সার্বিক নিরাপত্তার ব্যাপারে সাফ জানান, ক্রিকেট খেলার জন্য বাংলাদেশ যথেষ্ট নিরাপদ। সাইফুর রহমানের তোলা ছবিতে হুমায়ুন কবির রোজার রিপোর্ট। গেল জুলাইয়ে গুলশানের সন্ত্রাসী হামলার কারণে প্রশ্নের মুখে পড়ে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর। তবে দেশটির নিরাপত্তা প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উপর নির্ভর হয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয়। পুরো 1 মাস ইংলিশ ক্রিকেট দল ও দেশটির সাংবাদিকদের বাংলাদেশ সরকার দিয়েছে নজিরবিহীন নিরাপত্তা। যে নিরাপত্তা নিয়ে এত প্রশ্ন উঠেছিল সেই নিরাপত্তা ব্যবস্থা কেমন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধানের দৃষ্টিতে? First class, looked after us superbly, everything's been brilliant. Very, very welcome. We've all enjoyed it, the players have enjoyed it, everybody's enjoyed it. ক্রিকেট বিশ্বের নীতি নির্ধারকদের অন্যতম কলিন গ্রেভস বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্সে দারুণ মুগ্ধ। They played very, very well. They're a tough team to beat in your conditions and played extremely well. And they'll go a long way without a shadow of a doubt. 2005 ও 2010 সালে দুইবার ইংল্যান্ডের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। তবে ঢাকা টেস্টে অবিস্মরণীয় জয়ের পর ইসিবি এখন আগ্রহী হয়ে উঠেছে বাংলাদেশের বিপক্ষে আরো বেশি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে। I'm sure we'll be looking at our future tours program and see as and when we can slot you in. I know the tours in England are organised till 2019. So after that, I'm sure we will look at trying to fit you in. চট্টগ্রামের মাটিতে দারুণ লড়াইয়ের পর ঢাকা টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় আইসিসির মস্তিষ্কে টাইগারদের বাড়তি টেস্ট খেলার দাবি জোরালো করে তুলল। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। বিপিএল এর খবর। আজ মাঠে গড়াচ্ছে বিপিএল এর দ্বিতীয় লেগের খেলা। দিনের প্রথম ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল 3:30টায় আরামবাগের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল। প্রথম লেগে জয়ের ধারাবাহিকতা দ্বিতীয় লেগেও ধরে রাখতে চায় ধানমন্ডি ক্লাবটি। অন্যদিকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আর এক ম্যাচে সন্ধ্যা 6:15টায় উত্তর বারিধারার বিপক্ষে লড়বে শেখ রাসেল। মৌসুমের শুরুতে দলের 8 ফুটবলারকে হারিয়ে বেশ বিপাকে পড়েছিল শেখ জামাল। আদালত পর্যন্ত গিয়েও সমস্যার সমাধান হয়নি। কোনো রকমের দেশি ও বিদেশিদের নিয়ে দল গড়েও প্রথম লেগের শুরুতে চমক দেখিয়েছিল শেখ জামাল। শুরুতে পয়েন্ট টেবিলে রাজত্ব করলেও শেষ দিকে আর পেরে ওঠেনি ধানমন্ডি জায়ান্টরা। প্রথম লেগ শেষে 5 জয় 4 ড্রয়ে 19 পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে শেখ জামাল। দ্বিতীয় লেগে নিজেদের সেরাটা দিয়ে আরো ভালোভাবে মেলে ধরতে চায় শেখ জামাল। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে আরামবাগকে পাচ্ছে ওয়েটসনরা। প্রথম লেগ শেষে 15 পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে আরামবাগ। তাই জিততে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে ধানমন্ডি জায়ান্টদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শুরু হলো জেএসসি ও জেডিসি পরীক্ষা। 9টি বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থী প্রায় 24,13,000। ঢাকা সহ বিভাগীয় 8 শহরে আজ শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। বাড়ানো হবে না রিটার্ন দাখিলের সময়, বলছে এনবিআর। রাজধানীতে ট্রেড লাইসেন্স করাতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, জড়িত সিটি কর্পোরেশনের একটি অসাধু চক্র, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মেয়রের। পদ্মা সেতুর সংযোগ সড়কের সুবিধা পেতে কাওড়াকান্দি ঘাট সরিয়ে আনা হচ্ছে কাঁঠালবাড়িতে। নৌ রুটের দূরত্ব কমবে প্রায় 5 কিলোমিটার। উদ্বোধন আগামী বছরের শুরুতে।
এবং জনমত জরিপে আরও এগোলেন ট্রাম্প, মাত্র 1% পিছিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী। রিপোর্ট ওয়াশিংটন পোস্টের। হিলারির ইমেল কেলেঙ্কারি নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি, এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।